প্রথমে সরলরেখা চ্যাপ্টারের নাম সরলরেখা, কিন্তু প্রথমে শিখতে হয় আমাদের প্রাথমিক ধারণা দিয়ে। প্রাথমিক ধারণা কি? সঞ্চার পথ কাকে বলে? প্রথমে শিখতে হয় কি সঞ্চার পথ কাকে বলে। সঞ্চার পথের সংজ্ঞা হলো কি? শর্ত সাপেক্ষে চলে যে পথ, যে পথ চলার পথে শর্ত মেনে চলে, ওটা হবে কি? সঞ্চার পথ। সঞ্চার পথ, ঠিক আছে। এবড়ো চললে তার কোনো কি নেই, এরকম এবড়ো চললো তার কোনো মানে এটা এর কোনো নাই যে কোনো কিছু সাপেক্ষে চলেছে, এটা সঞ্চার পথ না, তাই না? এটা কোনো সঞ্চার পথ না। কিন্তু যদি একটা নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে যদি এরকম চলে, তাই না, এরকমভাবে যদি চলে, কি করছে, নির্দিষ্ট একটা কেন্দ্রকে কেন্দ্র করে সমান পথ দূরত্ব বজায় রেখে চলেছে, তাই না, এই পথটা তখন এই পথটার নাম কি? সঞ্চার পথ। কথা বুঝছো? তাহলে সরলরেখাও একটা সঞ্চার পথ। কেন সঞ্চার পথ? সরলরেখা সঞ্চার পথের সংজ্ঞা কি বললাম আমরা? সঞ্চার পথের সংজ্ঞা হচ্ছে শর্ত সাপেক্ষে চলবে যে পথ, শর্ত থাকবে, যেরকম এর একটা নির্দিষ্ট বিন্দু আছে আর এর এই নির্দিষ্ট বিন্দু হতে সমান দূরত্ব বজায় রেখে প্রত্যেকটা বিন্দু এর উপরস্থ প্রত্যেকটা বিন্দু চলেছে কি? সমান দূরত্ব বজায় রেখে, ঠিক আছে। তাহলে এটার নাম কি বলতেছি আমরা? সঞ্চার পথ। শর্ত সাপেক্ষে চলেছে। সরলরেখাও তেমনি একটা সঞ্চার পথ। কেমন? দেখো, এটা একটা সরলরেখা, এর সরলরেখার দুই পাশে এমন দুইটি বিন্দু আছে যেখান থেকে এই রেখার উপরে যতগুলো রেখা টানা যাক না কেন, লম্ব টানলে সমদ্বিখণ্ড, লম্ব সমদ্বিখণ্ড। তার মানে কি? এইখান থেকে এই রেখার দূরত্ব যা, এইখান থেকেও এই রেখার দূরত্ব তাই, আবার এইখান থেকে যে দূরত্ব, এইখান থেকেও একই দূরত্ব, এই দুটো বিন্দু দেখছো, এমন দুটো বিন্দু আছে। তাহলে এই সরলরেখাটা কি? একটা সঞ্চার পথ। যেখান থেকে যেভাবে টানা না কেন এই সব দূরত্ব কত? সমান। তাহলে এই যে দূরত্বগুলো সমান হচ্ছে, তাহলে কি এই শর্ত সাপেক্ষে চলতেছে না এই পথটা? এই পথটা তাহলে কি? এই পথটা একটা শর্ত সাপেক্ষে চলা পথ, তাহলে ওটা একটা সঞ্চার পথ। আর ওটার নাম আমরা কি বলতেছি? সরলরেখা, তাই না? চলার পথে কোনো দিক পরিবর্তন করে না, ঠিক আছে। হ্যাঁ, শর্ত সাপেক্ষে চলবে, আবার দিক পরিবর্তন করবে না। তাহলে তার নাম কি? সরলরেখা। সরলরেখা সঞ্চার পথ, সঞ্চার পথের মধ্যে একটা ভাগ হলো সরলরেখা, ঠিক আছে। যেরকম সরলরেখা, এই সঞ্চার পথের ভিতরে একটা বৃত্ত, এরকম এই সঞ্চার ভিতরেই একটা ভাগ হলো সরলরেখা, ঠিক আছে। আর যে কোনো দুইটা বিন্দুর সংযোগ সরলরেখাটা, মানে দুইটা বিন্দু থাকলেই সেখানে একটা সরলরেখা অঙ্কন করা হবে, ঠিক আছে। তাহলে আমাদের জানতে হবে কি? এখন আমাদের জানতে হবে স্থান অঙ্ক। স্থানাঙ্ক একসঙ্গে কি? স্থানাঙ্ক বলি না আমরা, স্থানাঙ্ক। কিন্তু স্থান আসলে কি? স্থানাঙ্কটা কি? স্থানাঙ্ক প্রথমে আমাদের শিখতে হবে, সঞ্চার পথ শিখতে হলে, যে সরলরেখা শিখতে হলে স্থানাঙ্ক। স্থানাঙ্ক আমরা কিভাবে? দেখো, আমরা দুইটা অক্ষ টানি। প্রথমে কি করি? আমরা দুইটা অক্ষ টানি। এটা মনে করো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। একটা অক্ষ আর একটা অক্ষের উপর সবসময় পারপেন্ডিকুলার, মানে লম্ব। কি? একটা অক্ষ আর একটা অক্ষ সবসময় লম্ব, ঠিক আছে। তাহলে আমরা একটা বিন্দু মনে করলাম, এটা হলো একটা বিন্দু যেটার 2 একক এক্স অক্ষ বরাবর 2 একক, আর 3 একক হলো ওয়াই অক্ষ বরাবর 3 একক। 1 2 3, আর 1 2। তাহলে এই বিন্দুটার এইখান থেকে এই দূরত্বটুকু কত? 3, আর এইখান থেকে এই দূরত্বটুকু কত? 2। তাহলে এই স্থানের নাম কি? এক্স অক্ষ বরাবর প্রথমে ভুজ, ভুজ অ্যাবসিসা, ভুজ আর কোটি। ওয়াই অক্ষ বরাবর যেটুকু অঙ্ক সেটার নাম হলো কোটি, আর এক্স অক্ষ বরাবর যতটুকু অঙ্ক সেটা হলো ভুজ।
তাহলে প্রথমে ভুজ লিখতে হয়, তারপরে কোটি। ঠিক আছে, তাহলে স্থানাঙ্কের দুইটা পার্ট থাকলো, একটা হচ্ছে ভুজ আর একটা কোটি। হ্যাঁ, মানে দ্বিমাত্রিক স্থানাঙ্কের দুইটা পার্ট, একটা হলো ভুজ, একটা কোটি। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কের মাধ্যমে স্থান নির্ণয় করলাম না? এই স্থানটা কিভাবে নির্ণয় করলাম? অঙ্কের মাধ্যমে, তাই না? তাহলে অঙ্কের মাধ্যমে যদি স্থান নির্ণয় করা হয় তার নাম কি? স্থানাঙ্ক। বুঝছো? এই স্থানাঙ্ক নির্ণয় করছে, দেখছো? তাহলে এই স্থানাঙ্কের আমাদের কি আছে? এই স্থানাঙ্কের আবার দুইটা রূপ আছে। একটা হলো পোলার স্থানাঙ্ক আর একটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক। কি বললাম? একটা পোলার, একটা কার্তেশীয়। একটা পোলার স্থানাঙ্ক আর একটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক। ঠিক আছে, এই স্থানাঙ্কটা যেটা লিখছি এটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক। হ্যাঁ, একটু জোরে বলো। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক x, y, এটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক। এর নাম কি? কার্তেশীয় স্থানাঙ্ক। আর এই স্থানটাই আমরা যদি আবার কি করি, এটা একটা বৃত্তের ব্যাসার্ধ হিসাব করি, এরকম একটা বৃত্তের ব্যাসার্ধ হিসাব করি, তাহলে এটার নাম হলো আর ব্যাসার্ধের একটা বৃত্ত। আর এই ব্যাসার্ধটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, তখন এই বিন্দুটাকেও আমরা এই বিন্দুতে পৌঁছাতে পারবো কি করে? এইখান থেকে এইটুক দূরত্ব কি বলছি? আর, কারণ এর ব্যাসার্ধ কত? আর, বুঝলি? আর এইখান থেকে এই দূরত্ব তাহলে কি? এটাও আর, এটা এই একই বৃত্তের ব্যাসার্ধ না? একই বৃত্তের ব্যাসার্ধ না এই পর্যন্ত? বুঝছো কিনা? হ্যাঁ, তাহলে এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম এম, আর এটার নাম যদি এন দেই, তাহলে ও এন সমান কত? ও এন সমান কত? ও এন সমানও আর, আবার ও পি সমানও আর। ঠিক আছে, আর ও এম সমান কত? এক্স, তাই না? আর পিএম সমান কত? পিএম সমান ওয়াই। ঠিক আছে না? ওয়াই। আর কোণ কত? এম ও পি, এম ও পি একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে কোণ এম ও পি সমান কত? থিটা। ঠিক আছে, এটা কি? থিটা। ক্লিয়ার? তাহলে আমরা এখন পেয়ে গেছি কি? এখন আমাদের তাহলে এই পি বিন্দুটাকে আমরা আরও একটা বিন্দুতে পরিণত করতে পারি। আর একটা কি? সেই আর ব্যাসার্ধ জেনে, আর এই কতটুকু থিটা, এইখান থেকে এই বৃত্ত বরাবর কতটুকু থিটা যেতে হবে, সেটা গেলেই আমরা ওই বিন্দুটা পেয়ে যাব না? পাবো কিনা? এই পি বিন্দুটা পেয়ে যাব কিনা? তাহলে আর এবং থিটা জানলেও আমরা কি করতে পারবো? পি বিন্দু পেয়ে যাবে, যাবে কিনা? পি বিন্দুতে পৌঁছানো যাবে কিনা? যাবে। এই বৃত্ত বরাবর যদি আমরা কি আর, এটা এক্স অক্ষ না? এক্স অক্ষ থেকে আর জানলাম, আর কত দূরত্ব, সেইখান থেকে এই কতটুকু যাব, এই আরটাকে কতটুকু ঘোরাবো, এই আরটাকে কতটুকু ঘোরাবো? থিটা বরাবর ঘোরাইলেই এইটুকু হলো আর, এইটুকুকে আমরা যদি এরকম থিটা বরাবর ঘুরিয়ে নিয়ে যাই, তাহলে আমরা পি বিন্দু পেয়ে যাচ্ছি। তাহলে পি বিন্দুর নতুন একটা নাম পেলাম কি? যদি আমরা ওই বৃত্তের ব্যাসার্ধ জানি আর এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, ওই ব্যাসার্ধটার উৎপন্ন কোণ যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে আমরা ওই পি বিন্দুতে যেতে পারি। ঠিক আছে, এই স্থানাঙ্কটার নাম হলে পোলার স্থানাঙ্ক। এটার নাম কি? পোলার স্থানাঙ্ক। আর এই স্থানাঙ্কটার নাম বললাম কি? কার্তেশীয় স্থানাঙ্ক। এই তো বুঝতে পারছি, কার্তেশীয়
স্থানাঙ্ক, সব দুইটাই স্থানাঙ্ক। হলো, বোঝা গেল? এখন আমাদের নির্ণয় করতে হবে কি, এই যে এক্স আর ওয়াই এটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক। এক্স এবং ওয়াই হলো কার্তেশীয় স্থানাঙ্ক, আর 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 থিটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। এই আর মনে করলাম আমরা কি কত একক সেটা আমাদের বের করতে হবে, তাই না? এবং থিটা কত একক এটা বের করতে হবে। তাহলে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক জানি 2 আর 3, তাই না? ভুজ কত 2 আর কোটি 3। তাহলে এই দিয়ে আমরা কি বের করব, আর এবং থিটা, আর আর থিটা এর মান দুইটা আমরা বের করব। তাহলে এদের মধ্যে সম্পর্ক আমাদের জানতে হবে, এদের ভিতরে কি সম্পর্ক আছে সেটা আমাদের জানতে হবে, তাই না? তাহলে সেটা জানার জন্য আমরা কি করব এখন, তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে। কি সমকোণী ত্রিভুজ আছে বলো? ও পি ওপিএম একটি সমকোণী ত্রিভুজ, তাই না? ওপিএম সমকোণী ত্রিভুজে, ওপিএম সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজ ওপিএম, তাই না? সমকোণী ত্রিভুজ ওপিএম এ আমরা কি লিখতে পারি বলো তো? যদি আমরা সাইন থিটা লিখি, বা প্রথমে লিখলাম কস থিটা। কস থিটা মানে কস থিটা, ত্রিভুজের থিটা কোনটা, এটা না? কস থিটা যদি লিখি তাহলে ভুজ কোনটা, ভূমি কোনটা? ভূমি হলো ওএম, ভূমি, আর লম্ব হলো পিএম, লম্ব হলো পিএম, বুঝছো? আর অতিভুজ হলো ওপি, অতিভুজ ওপি। তাহলে আমরা কবরে ভূত অতি, কবরে ভূত অতি, তার মানে cos θ = ভূমি বাই অতিভুজ, ভূত অতি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি, ভূমি লেখো, ভূমি হচ্ছে কত? ভূমি হচ্ছে না ও এম, আমরা সম্পর্ক তৈরি করতেছি এখন, ঠিক আছে? এক্স আর ওয়াই এর সঙ্গে আর আর থিটার কি সম্পর্ক সে তখন আমরা মান বসাবো, ঠিক আছে? আগে সম্পর্কটা বের করি। তাহলে ও এম ভূমি বাই অতিভুজ ওপি, ওপি, তাহলে বা কি লিখবো বলো তো? cos θ = ও এম এর মান কত? না, এখান থেকে এক্স, এখান থেকে এটুকু হলো এক্স, এক্স আর ওয়াই এর সঙ্গে আমরা আর আর থিটার মান বের করবো। আমরা বের করতেছি পরে, আগে সম্পর্ক নির্ণয় করে নিই, তারপরে আমরা ওই মান বের করবো, ঠিক আছে? আর এবং থিটার মান আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা পোলার স্থানাঙ্কের মান নির্ণয় করব, ঠিক আছে? তাহলে আমরা কি করব এখন? ওএম এর মান হচ্ছে এক্স, ওএম সমান এক্স, ওএম সমান কত? এক্স, আর ওপি সমান কত? আর, এক্স বাই আর। তাহলে আর গুণ করে দাও, তাহলে আর cos θ = এক্স, তাহলে এক্স আর cos θ সমান কত? শুধু এক্স, আর গুণ করতেছি, এটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, আর এর নিচে 1 আছে, 1 এর সঙ্গে এক্স গুণ করলাম, তাহলে 1 এর সাথে এক্স গুণ করো, এটা বাই 1 হিসাব করো, এটা বাই 1 হিসাব করো, তাহলে এক্স ইন্টু 1 কত? এক্স, আর আর ইন্টু cos θ সমান আর cos θ। তাহলে একটা সম্পর্ক আমরা পেয়ে গেছি, তাই না? এক্স সমান, তাহলে আর এবং থিটা যদি জানা থাকে তাহলে এক্স নির্ণয় করা যাবে, যাবে কিনা? আর এবং থিটা নির্ণয় করা থাকলে, আর আর থিটা যদি এখানে দেওয়া থাকতো তাহলে আমরা এই এক্স পেয়ে যেতাম, তাই না? পেতাম কিনা? বুঝছো কিনা? বুঝছো? হ্যাঁ, ক্লিয়ার? পারবা তো? যদি আর এর মান এখানে 2 থাকতো, এখানে থিটা যদি 30 ডিগ্রি থাকতো, তাহলে আমরা এক্স এর মান বের করতে পারতাম না? পারতাম কিনা? হ্যাঁ, cos 30 ডিগ্রির মান যেটা আসতো √3/2, আর এখানে যদি আর এর মান 2 আসতো
তাহলে 2টা কাটা যেত, তাহলে আর এক্স এর মান আসতো √3। root 10 আচ্ছা কথা বুঝছো? হ্যাঁ, আচ্ছা। এরপরে আমরা আরেকটা লিখি সাইন থিটা ইজ ইকুয়াল টু কত? sin theta is to লম্ব বাই অতিভুজ, অতিভুজ সাগরে লবণতি, লম্ব বাই অতিভুজ অতিভুজ। লম্ব কত? লম্ব হচ্ছে আপনার PM PM আর অতিভুজ কত? OP ওপি। তাহলে PM বাই OP ওপি বা সাইন থিটা equal to PM এর মান কত এখানে? PM এর মান ওয়াই, তাই না? আর ওপি এর মান কত? R আর তাহলে এটা সেই মানে 1 কল্পনা করো, তাহলে তাহলে y ইজ ইকুয়াল টু sin theta আর r sin theta আর sin theta সাইন theta থিটা। তাহলে আমাদের কি আসলো? আরেকটা সম্পর্ক তৈরি করে ফেলছি আমরা, y ইজ ইকুয়াল টু r sin আর সাইন theta থিটা। ঠিক আছে? তাহলে ওই আর এবং থিটা আমাদের যদি জানা থাকতো, মনে করো এরকম এরকম একটা উদাহরণ দেওয়া থাকলো যে আর থিটার মান দেওয়া আছে, সেখান থেকে আমরা ওয়াইও নির্ণয় করতে করতে পারবো পারবো কিনা? পারবো। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা জানলাম যে এক্স যদি এক্স আর এবং থিটা দেওয়া থাকে তাহলে এক্স নির্ণয় করা যায়, তাই না? তাহলে আমরা এখানে হিসাব করি। মনে করো এখানে দেওয়া আছে আর এর মান হলো 2। আমরা একটা উদাহরণ দেই, মনে করো ধরে নিলাম, আচ্ছা এইখানটায় তো আমরা 2 আর 3 দিয়েছি, তাহলে আমরা এটা যদি হয় 2 নম্বর সমীকরণ, তাহলে আমরা একটু অন্য পেজে যাই। আমরা কি পেলাম দেখো তো, দেখো আমাদের 1 নম্বর সমীকরণে কি দেওয়া আছে? আর cos থিটা, 2 নম্বরে r sin y ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। এখন আমরা যদি এই 1 নম্বর সমীকরণের উভয় পক্ষে বর্গ করি আর 2 নম্বর সমীকরণের উভয় পক্ষে বর্গ করি, তাই না? তাহলে কি হবে? 1 নং সমীকরণের উভয় পক্ষে আমরা বর্গ করব। তাহলে 1 নম্বর সমীকরণের উভয় পক্ষে বর্গ যদি আমরা করি তাহলে আমরা কি পাবো দেখো, 1 নং সমীকরণ উভয় পক্ষে বর্গ করলে আমরা কি পাবো? এক্স স্কোয়ার, তাই না? আমরা কি করতেছি বলো তো? 1 নং সমীকরণের স্কোয়ার করতেছি প্লাস 2 নং সমীকরণের স্কোয়ার করতেছি, বুঝে? এটা যদি করি তাহলে এখানে এক্স স্কোয়ার হবে আর প্লাস এটার বাম পাশে আছে কি ওয়াই, তাহলে ওয়াই এর স্কোয়ার হবে। এখানে আছে কি আর এর স্কোয়ার করলাম, কজ স্কোয়ার থিটা করলাম, বুঝো না? হ্যাঁ, আর স্কোয়ার করলাম আর কজ স্কোয়ার থিটা করলাম প্লাস এই প্লাস এই প্লাস, বুঝছো তো? ওরও এই পাশে পাশে যোগ করছি, এরও এই পাশে পাশে যোগ করছি। আচ্ছা, এখানে আছে কত? এখানে আছে কত? ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার করছি, তাহলে এই পাশে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, বুঝছো? তাহলে এখানে আমরা পেলাম কি ইকুয়াল। আমরা তাহলে এই পাশে চলে আসি, এখন কি পেলাম? তাহলে আমরা এখানে আর স্কোয়ার, যদি আর স্কোয়ার দুজনের কমন আছে না, তাহলে আর স্কোয়ারটা কমন নাও। আর স্কোয়ারটা কমন নিলে এখানে থাকে কত? কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটুক সমান 1 আমরা জানি, কত জানি কি বলো তো? কজ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, তো আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? ইকুয়াল 1। ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম আর স্কোয়ার ইন্টু 1। ক্লিয়ার? তাহলে আমরা কি পাচ্ছি এখন, বা এখানে তাহলে কি পেলাম?
বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এত, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এত। আর এর স্কোয়ার আছে তাই না, তাহলে আর স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, আর একটা ব্যাসার্ধ, তাহলে কি ঋণাত্মক হতে পারবে না, তাই তো? ব্যাসার্ধ তো দৈর্ঘ্য, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। তাহলে আর এপাশে স্কোয়ার আছে, ওপাশে এসে কী হয়ে যাবে, রুট হয়ে যাবে, রুট হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা যেহেতু ধনাত্মক, প্লাস মাইনাস প্রয়োজন নেই, তাই না? প্লাস মাইনাসের শুধু প্লাসটা নিলাম, বুঝছো কি না? তাহলে আর ইজ ইকুয়াল টু কত পেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আমাদের কি দেওয়া ছিল মনে আছে, এক্স সমান কত দেওয়া ছিল, কত একক, 2, আর ওয়াই সমান কত দেওয়া ছিল, 3। তাহলে আমরা মান বসিয়ে দেই, কত, আমরা আর এর মান পাচ্ছি কিনা, এই একটা ফর্মুলা পেয়ে গেছি আর এর, এটা হলো 3 নম্বর সমীকরণ। আর এর জন্য বলছিলাম এক্স আর ওয়াই জানলে আমরা আর নির্ণয় করতে পারবো। তাহলে এক্স এর মান কত বসিয়েছিলাম, 2 তার স্কোয়ার প্লাস 3 তার স্কোয়ার, ঠিক আছে? তাহলে কত পেলাম আমরা, কত, 4 প্লাস 9, ঠিক আছে? কত হলো, রুট ওভার অফ 13। কিসের মান এটা, আর এর মান, তাই না? বা আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 13 একক। এখানে কি লিখতে হবে বলে দেন, একক। তাহলে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক যদি 2 আর 3 দেওয়া থাকে, এক্স এর মান 2 এবং ওয়াই এর মান যদি 3 দেওয়া থাকে, তাহলে আমরা কি পেলাম, আর এর মান পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়েছি। এখনো থিটা নির্ণয় করতে পারিনি, থিটা আমরা নির্ণয় করতে পারিনি। তাহলে থিটা নির্ণয় করার জন্য আমরা আবার কোথায় ফিরে যাব, ওই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণে ফিরে যাব। কোথায় ফিরে যাব, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ। এইখান থেকে যদি আমরা কি করি, যদি আমরা 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করি, তাহলে এই আর আর কেটে যাবে, তাহলে সাইন থিটা বাই কস থিটা আর ওয়াই বাই এক্স তৈরি হবে, তাই না? তাহলে আমরা কি করব এখন, 1 নং বাই 2 নং তৈরি করবো, না 2 নং বাই 1 নং। তাহলে 2 নং ভাগ 2 নং ভাগ 1 নং, ঠিক আছে? 2 নম্বর সমীকরণ ভাগ 1 নম্বর সমীকরণ, এটা করে আমরা কি পাবো, তাহলে 2 নম্বর সমীকরণে কি ছিল, ওয়াই। 2 নম্বর সমীকরণে কি ছিল, 2 নম্বর সমীকরণ মনে নেই, 2 নম্বর সমীকরণ ছিল ওয়াই, আর 1 নম্বর সমীকরণ ছিল এক্স। তাহলে আমরা ওয়াই বাই এক্স, ওপাশে কি ছিল, ওয়াই এর ক্ষেত্রে আর সাইন থিটা, তাহলে আর সাইন থিটা বাই আর কস থিটা, ঠিক আছে? তাহলে বা, বুঝতেছো? এখন কি করবো বলো তো, হ্যাঁ আর আর কেটে দিব, আর আর কেটে দিব, তাহলে কি পেলাম, ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা সমান কি বলো দিন, সাইন থিটা বাই কস থিটা সমান কি, ট্যান থিটা। সাইন থিটা বাই কস থিটা সমান কি, ট্যান থিটা। তাহলে আমরা এখানে কি নির্ণয় করবো এখন, বা ট্যান থিটা, এটা এই পাশে নিয়ে আসলাম, হ্যাঁ, বা ওয়াই বাই এক্স সমান কত, ট্যান থিটা, বা তাহলে কি হলো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স, ঠিক আছে? বা বা থিটা ইজ ইকুয়াল টু ওই পাশে ট্যান, যে ট্যান ইনভার্স হয়ে যায়, মনে আছে, ট্যান ওই পাশে যে কি হয়ে যাবে, ট্যান ইনভার্স হয়ে যাবে, ট্যান ইনভার্স ফার্স্ট ব্র্যাকেট ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স ফার্স্ট ব্র্যাকেট ওয়াই বাই এক্স, ঠিক আছে? তাহলে এটা ছিল কোন কোটে মনে আছে, এটা কোন কোটে ছিল আমাদের, এটা এক্স ওয়াই এর ধনাত্মক কোটে ছিল, এটা ছিল ধনাত্মক কোটে, তাই না? দুইজনই ধনাত্মক যেহেতু আমাদের এখানে কি হবে না,
এটা আমরা ঋণাত্মক চিহ্ন আসার কোনো প্রশ্নই আসে না, কারণ কি দুটাই যদি ধনাত্মক ধনাত্মক হয় প্লাস প্লাস কোডে থাকে তখন আমরা এটাকে মডুলাস আকারে লিখতে পারি। ঠিক আছে, মডুলাস দুটাই যেহেতু ধনাত্মক, ঠিক আছে, মডুলাস আকারে লিখতে পারবো। ওই কোডে যেহেতু প্লাস প্লাস কোডে আছে, যদি এখানে দুটাই ধনাত্মক তাহলে আমরা মান বসিয়ে দেই থিটা ইজ ইকুয়াল টু, এর কিন্তু অনেক ব্যাখ্যা আছে, সেটা আমরা আগামী ক্লাসে শিখব। ঠিক আছে, আগামী ক্লাসে এর এই যে ফার্স্ট ব্র্যাকেট কেন দিলাম, আর ফার্স্ট ব্র্যাকেট থেকে মডুলাস কখন কোন ক্ষেত্রে মডুলাস আসতে পারবে। ঠিক আছে, এই ফার্স্ট কোয়াড্রেন্টে চারটা কোয়াড্রেন্ট, তো তার ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে সবসময় মডুলাস ফার্স্ট ব্র্যাকেট কি সরাসরি মডুলাস লেখা যাবে। কেন যাবে এটার ব্যাখ্যা আমি আগামী ক্লাসে বলে দেব। ঠিক আছে, তবে ট্যান ইনভার্স কি লিখবো বলো তো তাহলে? ওয়াই এর মান কত ছিল? 3 বাই 2 এটার মডুলাস। ঠিক আছে, তাহলে এটার মান যা আসবে থিটার মান পেয়ে গেলাম, তাই না? তাহলে এই সূত্রে কি পেলাম? আর এর মান পেলাম, আর এই সূত্র দিয়ে কি পেলাম? আমরা থিটার মান পেয়ে গেলাম। ক্যালকুলেটর আছে তোমার কাছে? ক্যালকুলেটর বের করো। তাহলে বের করে 3/2 দিয়ে ট্যান ইনভার্স ফার্স্ট ব্র্যাকেট 3/2 শিফট ইনভার্স দাও, শিফট ট্যান দাও, তাহলে ইনভার্স চলে আসবে। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট 3/2 দিলে কত আসছে? হ্যাঁ, 56 ডিগ্রিতে চাপ দাও, বা এরকম কত 56.331, এই যে 909 আছে, তাহলে 31 ডিগ্রি। তাহলে পোলার স্থানাঙ্ক কি লিখবো বলো তো? পোলার স্থানাঙ্ক আর থিটা, পোলার স্থানাঙ্ক আর এবং থিটা। তাহলে কি পেলাম আমরা? √3, আর এর জন্য কত পেলাম? √13, আর কি √13 কমা থিটার মান কত পেলাম? 56.31 ডিগ্রি। এটা আমাদের, তাহলে আমাদের পোলার স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্ক কত ছিল? x, y কত ছিল? 2,3। তাহলে 2,3 যদি দেওয়া থাকে তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া, যদি 2,3 দেওয়া থাকে পোলার স্থানাঙ্ক আমরা পাবো কি? √13, 56.31 ডিগ্রি। ক্লিয়ার? বুঝছো? এরপরে অন্য অন্য কোটে আর 3 কোটে কিভাবে এই থিটার মানটা নির্ণয় করবো? আর এর মানে একইভাবে, আর এর মান সবসময় একইভাবে, কিন্তু অন্যান্য কোটে আমরা আর 3টা কোটে, বাকি 3টা কোটে আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমরা আগামী ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।